আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভ ক্লাসে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তোমরা এটি জানো, এবং এই অবস্থা থেকেই কিন্তু আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে এবং সুরক্ষিত রাখার জন্য সরকারের যে বিধিনিষেধ অথবা নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেগুলোর প্রতি নিশ্চয়ই আমরা গুরুত্ব সহকারে এগুলোকে বিবেচনায় এনে আমরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে সুরক্ষিত রাখব। তোমাদের পাশাপাশি আমার আজকের ক্লাসটি যারা দেখবেন তাদেরকেও আমি আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা এবং তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে রাখলাম। আমি আশা করছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চারণের ক্লাস নেব, উচ্চারণের নিয়মের উপরে। আমরা প্রথম ক্লাসটি নিয়েছিলাম গত ক্লাসে এবং সেখানে আমি তোমাদেরকে উচ্চারণ ঠিক করতে হলে, আমাদের উচ্চারণের কথা যদি আমরা ঠিক করতে চাই, আমাদের সঠিক উচ্চারণে আমরা কথা বলতে চাই অথবা আমাদের লেখার মধ্যে আমরা সঠিক উচ্চারণটি লিখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে এই সম্পর্কে আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলাম এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে। আজকে আমি শুধুমাত্র গত ক্লাসের যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করেছি সেই বিষয়গুলোকে একটু রিক্যাপ করব, রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব। তাহলে খেয়াল করো, আমরা প্রথমেই বলেছিলাম যে উচ্চারণ যদি আমরা বিশুদ্ধ উচ্চারণের জন্য আমরা কি করব। প্রাথমিক কিছু কাজ আছে আমাদের, সেই কাজটুকু হচ্ছে, প্রাথমিক কিছু কাজ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে যে শুদ্ধ উচ্চারণে কথা বলবো এরকম একটি মানসিক প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। অর্থাৎ আমি প্রস্তুত হয়ে যাব যে আমি শুদ্ধ উচ্চারণে কথা বলবো, এটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক প্রস্তুতি। 2 নম্বর হচ্ছে যে তোমার কথা বলার শ্রোতা হিসাবে প্রথমেই তোমার কানটিকে প্রস্তুত করতে হবে। অর্থাৎ তুমি হবে তোমার কথার প্রথম শ্রোতা, তোমার কানের মধ্যেই বাঁচতে হবে যে তুমি সঠিক উচ্চারণে কথা বলছো কিনা, এটা হবে, তুমি হচ্ছে তোমার প্রথম শ্রোতা। 3 নম্বর হচ্ছে যদি কথা বলার সময় কোনো শব্দের উচ্চারণ ভুল হয় তাইলে সেই শব্দটিকে সঠিক করে আবার বলার চেষ্টা করা। বইপত্র পড়ার সময়, পত্রপত্রিকা পড়ার সময় শব্দের বানানগুলোকে একটু গুরুত্ব সহকারে বিবেচনায় আনা, একটু দেখা, গুরুত্ব সহকারে দেখা যেন বানানগুলো ঠিক হয়। বানান যদি ঠিক হয় তাহলে তোমার উচ্চারণ ঠিক হবে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে সবচেয়ে বিষয় হচ্ছে প্রাথমিক বিষয়ের মধ্যে প্রাথমিক বিবেচনায় আমাদের যেই বিষয়টা আনতে হয়, তারপরে সর্বশেষ হচ্ছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সংবাদপত্র পাঠ এবং আবৃত্তি শোনা। ইলেকট্রনিক মিডিয়া যে সংবাদগুলো পাঠ করা হয়, নিউজ প্রেজেন্টাররা যা পাঠ করেন সেই বিষয়গুলো যদি আমরা একটু দেখি, কারণ ওইখানে প্রমিত উচ্চারণেই কিন্তু তারা সংবাদ পাঠ করে আমাদেরকে শোনান, এবং আবৃত্তিতেও কিন্তু সঠিক উচ্চারণটি কিন্তু কবিতা আবৃত্তিতে করা হয়। এই জন্য সংবাদ পাঠ বেশি বেশি শুনতে হবে এবং কবিতা আবৃত্তি আমাদেরকে শুনতে হবে, তাইলে আমরা প্রাথমিক পর্যায়ের উচ্চারণ সংক্রান্ত আমাদের বিষয়গুলো আমাদের আয়ত্তে চলে আসবে। এবং বিশুদ্ধ উচ্চারণের জন্য আমাদেরকে যে বিষয়গুলোকে আরও বেশি গুরুত্ব দিতে হবে এর মধ্যে হচ্ছে প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গি অনুসরণ করা, অর্থাৎ চলিত ও আঞ্চলিক ভাষার পার্থক্য সম্পর্কে অবহিত হওয়া এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তার যথাযথভাবে ব্যবহার করা। মুদ্রা কথা হচ্ছে প্রমিত মান ভাষার উচ্চারণ আয়ত্ত করা। 2 নম্বরে হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যথাযথ উচ্চারণ সম্পর্কে অবহিত হওয়া, অর্থাৎ ঠিক উচ্চারণ স্থান থেকেই এই ধ্বনিগুলোকে উচ্চারণ করতে হবে। বাকযন্ত্রের কোন জায়গা থেকে এই ধ্বনিগুলো উচ্চারিত হয় সেই সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনিগুলোকে উচ্চারণ করতে হবে। তারপরে 3 নম্বরে হচ্ছে উচ্চারণ সূত্র সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। একটি চমৎকার ধারণা কিন্তু তোমাকে নিতে হবে উচ্চারণের যে সূত্রগুলো আছে, নিয়মগুলো আছে সেই সম্পর্কে, না হলে কিন্তু তুমি উচ্চারণে কথাও বলতে পারবে না, সঠিক উচ্চারণটি লিখতেও পারবে না। যেহেতু পরীক্ষায় আমাদেরকে উচ্চারণের নিয়ম লিখতে হবে এবং সঠিক শব্দের উচ্চারণ লিখতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে উচ্চারণ সূত্র সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। তারপরে 4 নম্বরে হচ্ছে আঞ্চলিকতা পরিহার করা। আঞ্চলিকতা পরিহার করতে হবে, যদিও আমাদেরকে এক্ষেত্রে একটু কষ্টকর, কারণ আমরা বিভিন্ন অঞ্চলে, তোমরা জানো যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায়, আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলে, এবং আমরা ছোট থেকে যেখানে বড় হয়েছি সেখানেও প্রায় আমাদের সকল পরিবারের, সমাজের মানুষেরা কি করছেন, আঞ্চলিক ভাষায় কিন্তু কথা বলছেন।
আঞ্চলিক ভাষায় কথা বলছেন, আমাদেরকে এই আঞ্চলিক শব্দগুলো পরিহার করতে হবে। এবং তোমরা জানো যে আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষা যদি আমরা পরিহার করতে পারি, আঞ্চলিক শব্দও যদি আমরা পরিহার করতে পারি, তাইলে আমাদের উচ্চারণ অনেক ক্ষেত্রেই কিন্তু ঠিক হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক উচ্চারণটি আমরা লিখতে পারবো এবং সঠিক উচ্চারণটি আমরা লিখতে পারবো। প্রতিনিয়ত আমাদেরকে অনুশীলন বা চর্চা করতে হবে। অর্থাৎ তুমি যা বলছো, যা লিখছো, এটা প্রতিনিয়ত বা প্রায়ই তোমাকে এটা চর্চার মধ্যে রাখতে হবে। এবং বানান এবং উচ্চারণ সম্পর্কে যদি কোনো সন্দেহ দেখা দেয়, তাইলে তোমাকে অবশ্যই কী করতে হবে, সন্দেহ দেখা দিলে তোমাকে অবশ্যই অভিধান দেখতে হবে এবং পর্যায়ক্রমে তা অভ্যাসে পরিণত করতে হবে। এবং আমি গত ক্লাসে কিন্তু তোমাদেরকে বলেছিলাম, একজন শিক্ষার্থী হিসেবে তোমার কাছে অবশ্যই কয়েক ধরনের ডিকশনারি থাকা উচিত, কয়েক ধরনের। এর মধ্যে একটা হচ্ছে তোমার বাংলা থেকে ইংরেজি, বাংলা থেকে বাংলা, ইংরেজি থেকে বাংলা এবং উচ্চারণ অভিধান। এটি বাংলা একাডেমির উচ্চারণ অভিধান রয়েছে, তোমরা যদি পারো সংগ্রহ করে তোমাদের কাছে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রাথমিক কর্মকাণ্ড এবং আমাদের যেগুলো খুব বিশেষ গুরুত্ব দিতে হবে, দুইটা বিষয় আমি তোমাদেরকে একটু আবার স্মরণ করে দিলাম। আর আমরা যে সঠিক উচ্চারণ করব সেই সঠিক উচ্চারণ করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা কিন্তু আমাদের রয়েছে। কি রয়েছে সেগুলোর এক নম্বর হচ্ছে বাংলায় সবসময় লিখিত রূপ এবং উচ্চারিত রূপ একরকম হয় না। এটা একটা বেশ অসুবিধা আমাদের জন্য। 2 নম্বর হচ্ছে বাংলায় কখনো কখনো একই বর্ণের একাধিক উচ্চারণ হয়, তারপরে আবার কখনো কখনো একাধিক বর্ণের একই রকম উচ্চারণ হয়। আমরা অঞ্চলভেদে কখনো কখনো মহাপ্রাণ ধ্বনির উচ্চারণ অল্পপ্রাণ ধ্বনির মতো করি। এতে কি হয়, উচ্চারণ যেমন ভুল হয়, ক্ষেত্রবিশেষে তার অর্থ কিন্তু অনেক ক্ষেত্রে বদলে যেতে পারে। যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ কিন্তু আমাদের সঠিক উচ্চারণের জন্য আরেকটি প্রতিবন্ধকতা। যুক্ত ব্যঞ্জনের উচ্চারণগুলো আমাদেরকে সঠিকভাবে আমলে নিতে হবে। তারপরে আঞ্চলিক ভাষায় কথা বলা পরিহার করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ভাষার প্রতি দরদের অভাব। অর্থাৎ আমরা বাংলা ভাষাটা কিন্তু সঠিকভাবে গুরুত্ব দিচ্ছি না, আমাদের নিজের ভাষা কিন্তু আমরা ঠিকভাবে চর্চা করছি না। এটাও কিন্তু আমাদের শুদ্ধ উচ্চারণের জন্য একটি মারাত্মক প্রতিবন্ধকতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের গত ক্লাসের সঠিক উচ্চারণ বিষয়ক প্রাথমিক কথাবার্তা, যেটাকে আমরা সূচনা বলে থাকি। আর এর পরে আমি তোমাদের গত ক্লাসে আদ্য অ উচ্চারণের, এবং তোমরা জানো যে শুদ্ধ উচ্চারণের যে ধাপগুলো আছে, অ উচ্চারণের 3টা ধাপ আছে। একটা হচ্ছে আদ্য অ, অর্থাৎ অটা যখন শুরুতে থাকবে সেটা এক ধরনের উচ্চারণ পাবে, আর তারপরে মধ্য অ এর উচ্চারণ, তারপর হচ্ছে অন্ত অ এর উচ্চারণ। এই 3টা ধাপ আমরা আলোচনা করব এবং প্রথম ধাপের মধ্যে আমরা কিন্তু এখনও আছি, অর্থাৎ আদ্য অ এর উচ্চারণের 6টি নিয়ম নিয়ে আমি তোমাদের সাথে গত ক্লাসে কথা বলেছিলাম এবং সেগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমি তোমাদের সামনে একদম সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে খেয়াল করো, গত ক্লাসের নিয়মগুলো আমি একটু সংক্ষেপে তোমাদেরকে একটু স্মরণ করে দিই। হ্যাঁ, তাইলে দেখো আমি একটু উপরে লিখি, নিশ্চয়ই তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ। নিয়মগুলো ছিল এরকম: শব্দের শুরুতে বা আদিতে যদি তুমি যাই লেখো, আদি শুরুতে যদি অ থাকে এবং তারপরে যদি রস্ব ই বা ইকার থাকে, তাহলে আদ্য অ এর উচ্চারণ উকারান্ত বা উকারের মতো হয়। তাহলে খেয়াল করো, আমি সহজ করেই কিন্তু তোমাদেরকে বলার চেষ্টা করেছি নিয়মগুলো। দেখো, শব্দের শুরুতে যদি অ থাকে
এবং তারপরে যদি হ্রস্ব ই বা ইকার থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণ অর্থাৎ শুরুতে যে অটা থাকবে সেটার উচ্চারণ উকারান্ত বা ও এর মতো উচ্চারিত হবে। তাহলে খেয়াল করো, এটা ছিল 1 নাম্বার নিয়ম। 2 নম্বরে ছিল যদি শব্দের শুরুতে দীর্ঘ ই বা দীর্ঘ ইকার থাকে, দীর্ঘ ইকার বা দীর্ঘ ইকার থাকে, তোমাদের মনে রাখার সুবিধার্থে কিন্তু নিয়মগুলো আমরা ঠিক সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথমটা ছিল হ্রস্ব ই বা ইকার যদি থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণ কি হবে? উকারান্ত হবে বা ও এর মতো উচ্চারিত হবে। দীর্ঘ ইকার বা দীর্ঘ ই যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আদ্য অ এর উচ্চারণ কি হবে? ও বা উকার উচ্চারিত হবে। যদি শব্দের শুরুতে হ্রস্ব উ বা হ্রস্ব উকার থাকে, হ্রস্ব উকার থাকে, খেয়াল করো, হ্রস্ব উ বা হ্রস্ব উকার থাকে তাহলেও আদ্য অ এর উচ্চারণ কি হবে? উকারান্ত বা ও এর মতো হবে। যদি শব্দের শুরুতে দীর্ঘ উ বা দীর্ঘ উকার থাকে তাহলেও শব্দের আদিতে যেই অটা থাকবে সেই অটা কি পাবে? উকারান্ত উচ্চারণ পাবে। শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপরে যদি রি বা রিকার থাকে তাহলেও শব্দের আদ্য অ এর উচ্চারণ কি হবে? উকারান্ত বা উকারের মতো উচ্চারিত হবে। শব্দের শুরুতে যদি অ থাকে তারপরে যদি ক্ষিয় থাকে তাহলে খেয়াল করো, ক্ষিয় থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণ উকারান্ত বা উকারের মতো হয়। তাহলে খেয়াল করে এই 6টি নিয়ম আমি সহজ করে মনে রাখা একদম সহজ হবে তোমাদের জন্য। প্রথমটা ছিল শব্দের শুরুতে যদি অ থাকে তারপরে যদি হ্রস্ব ই বা ইকার থাকে তাহলে শব্দের আদিতে যে অটা থাকবে সেই অ এর উচ্চারণ কি হবে? উকারান্ত বা উকারের মতো হবে। শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপরে যদি দীর্ঘ ই বা দীর্ঘ ইকার থাকে তাহলেও আদ্য অ এর উচ্চারণ কি হবে? উকারান্ত বা ও এর মতো উচ্চারিত হবে। শব্দের শুরুতে যদি হ্রস্ব উকার বা হ্রস্ব উ থাকে তাহলেও শব্দের আদ্য অ এর উচ্চারণ কি হবে? উকারান্ত বা উকারের মতো হবে। শব্দের শুরুতে যদি দীর্ঘ উ বা দীর্ঘ উকার থাকে তাহলেও শব্দের আদ্য অ এর উচ্চারণটা হবে উকারান্ত বা ও এর মতো। আবার শব্দের আদিতে অ থাকলে তারপরে যদি রি বা রিকার থাকে তাইলেও শব্দের আদ্য অ এর উচ্চারণ কি হবে? উকারান্ত বা উকারের মতো হবে। শব্দের শুরুতে অ থাকলে তারপরে যদি ক্ষিয় থাকে তাইলেও আদ্য অ এর উচ্চারণ হবে উকারান্ত বা উকারের মতো। এই ছিল গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় এবং আমার বিশ্বাস যে তোমরা আদ্য অ এর এই 6টি নিয়ম গত ক্লাসের নিয়মগুলো ভালোভাবে তোমাদের আয়ত্তে নিয়েছো এবং আজকে আমরা আদ্য অ এর আরও 5টি বা 6টি নিয়ম নিয়ে আলোচনা করব। এগুলো একেবারেই সহজ এবং একটু মনে রাখাও তোমাদের জন্য অনেকটাই সুবিধাজনক। আমরা সেভাবেই কিন্তু এই উচ্চারণের নিয়মগুলোকে আলোচনা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর নিয়ম ছিল, আজকে 7 নম্বর নিয়ম থেকে শুরু হবে। 7 নম্বর নিয়মটা দেখো, একেবারেই ভাষাটা কিন্তু নিয়মের ভাষাটা একেবারেই সহজ, প্রায় কাছাকাছি। শব্দের প্রথমে যদি অ থাকে, প্রথমে বা শুরুতে যদি অ থাকে, তারপরে যদি জ ফলা থাকে, জ ফলা থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণ উকারান্ত বা উকারের মতো হয়। তাহলে খেয়াল করো, শব্দের শুরুতে অথবা শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপরে যদি জ ফলা থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণ উকারান্ত বা উকারের মতো হয়। একটা বাক্য বলি, তাইলে তোমাদের হয়তো মনে রাখতে সুবিধা হবে। বন্যা আক্রান্ত হয়েও সদ্য গদ্য শিখে যারা অত্যন্ত সত্য তথ্য সমৃদ্ধ হতে অধ্যাপকের সংস্পর্শে এসে ধন্য হন, কন্যা দায়গ্রস্ত পিতারা কষ্ট সহ্য করেও তাদের সুপাত্র হিসেবে গণ্য করে। তুমি খেয়াল করো, আমার এই বাক্যে বেশ কিছু শব্দ আমি উচ্চারণ করেছি যেগুলাতে শব্দের শুরুতে অ এর পরে জফলা থাকে, যেমন বন্যা, তারপরে কন্যা, তারপরে গদ্য, তারপরে পদ্য, তারপরে সদ্য, তারপরে সহ্য,
এই ধরনের অনেক সত্য, এই ধরনের অনেক শব্দগুলো আমাদের ইয়েতে রয়েছে। আমরা উদাহরণগুলো একটু দেখে নেই। তুমি দেখো, বন্যা জফলা আছে, সেই জন্যে বন্যা। তারপরে কন্যা, তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ? তারপরে হচ্ছে পদ্ম, তারপরে গদ্য, তারপরে সদ্য, এই যে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে বন্যা, কন্যা, পদ্য, গদ্য, সদ্য। এখানে শব্দের শুরুতে অ আছে, বয়ের সাথে একটা অ আছে, তারপরে জফলা থাকার কারণে, শব্দের মধ্যে একটা জফলা থাকার কারণে আদ্য অ এর উচ্চারণটা উকারান্ত বা উকার উ এর মতো হচ্ছে। এখানে দেখো বন্যাতে বয়ের সাথে ওকার চলে আসছে, তারপরে কয়ের সাথে উকার চলে আসছে, পয়ের সাথে উকার আসছে, গয়ের সাথে উকার আসছে, দন্তাশয়ের সাথে, যেহেতু দন্তাশটা তালবস সত্যি পরিণত হবে সদ্য, তালবস শয়ের মতো উচ্চারণ করেছে, এখানে তালবস আসছে এবং কয় চলে আসছে। তাইলে খেয়াল করো 7 নম্বর নিয়মটা হলো এরকম, শব্দের প্রথমে যদি অ থাকে, তারপরে যদি জফলা থাকে, তাহলে আদ্য অ এর উচ্চারণ কি হবে? উকারান্ত বা উকারের মতো উচ্চারিত হবে। নিশ্চয়ই মনে রাখাটা একবারেই কঠিন হবে না তোমাদের জন্য, আশা করছি তোমরা একটু ভালো করে খেয়াল করবে। আর আমাদের পরীক্ষায় যেহেতু উচ্চারণের নিয়ম আসবে, লিখতে দিবে 5টি নিয়ম, এবং কী ধরনের প্রশ্ন হয় সেটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি, এবং আশা করছি সর্বশেষ ক্লাসেও, উচ্চারণের ক্লাস যেদিন শেষ হবে সেই দিনও আমি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদেরকে আর একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 7 নম্বর নিয়ম শিখলাম, আমরা এখন 8 নম্বর নিয়মে চলে যাব। তাহলে খেয়াল করো, শব্দের শুরুতে বা আদিতে বা প্রথমে তুমি যাই লেখো, শব্দের শুরুতে বা আদিতে বা প্রথমে যদি অ থাকে, তারপরে যদি, আগেটা ছিল জফলা, তারপরে যদি তুমি খেয়াল করো, তারপরে যদি ক্ষীয় ম সংযুক্ত, তোমরা খেয়াল করো, এই যে বর্ণটা আমি লিখলাম ক্ষীয় ম সংযুক্ত, ক্ষীয়র একটা আলাদা উচ্চারণ হয় ক্ষীয়, কিন্তু ক্ষীয় ম এই বর্ণটার কিন্তু আলাদা কোনো উচ্চারণ নাই। এটা একটি যুক্ত বর্ণ, এটি 3টি বর্ণ যুক্ত হয়েছে। ক্ষীয়তে হলো ক আর মূর্ধন্য ষ, এখানে সাথে ম যুক্ত হয়েছে। এই বর্ণটা কিন্তু আমাদের অনেক শব্দে কিন্তু প্রযুক্ত হয়। আরেকটা শব্দ আছে ক্ষীয়র মতো দেখতে, বাট এইটারও কিন্তু আলাদা উচ্চারণ নাই। এরকম তোমরা দেখো, এইটা হচ্ছে এরকম, নিশ্চয় বোর্ডটা দেখা যাচ্ছে, এই যে দেখো প্রায় কাছাকাছি ক্ষীয়র মতো। ক্ষীয় তো এখানে ঠিক একটু ঘুরানো, হ্যাঁ ঘুরানো, আর এখানে এইটার হাতটা একদম সোজা নিচে নেমে গেছে। এই ক্ষীয়র উচ্চারণ আছে, আলাদা উচ্চারণ পায় সে। আর এই বর্ণটা এবং যেটা আমি এখানে নিয়মে লিখলাম, সেই বর্ণ দুটো শুধুমাত্র শব্দে যখন সে বসে তখন সে উচ্চারণ পায়। যেমন এটা শব্দে যখন বসে, যেমন লক্ষণ, লক্ষণ, যক্ষা, এই বর্ণটা তখন উচ্চারণ পায়। আবার এইখানে তুমি দেখো ক্ষীয়র মতো দেখতে, কিন্তু উচ্চারণ পায় যখন শব্দের মধ্যে সে বসে, যেমন ব্রাহ্মণ, ব্রাহ্ম, ব্রহ্ম। ক্লিয়ার? এই যে হ এবং ম সংযুক্ত, কি হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, আর এটা হচ্ছে হ যোগ ম, আর এখানে হচ্ছে ক্ষীয় ম, তার মানে হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ যোগ ম। ক্লিয়ার? ওকে। তো আমরা বলছিলাম যে যদি শব্দের শুরুতে বা আদিতে বা প্রথমে অ থাকে এবং তারপরে যদি ক্ষীয় ম এই বর্ণটা থাকে, তাহলে আদ্য অ এর উচ্চারণও কি হয়? উকারান্ত বা উকারের মতো হয়। যেমন লক্ষণ, 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 খন। তুমি খেয়াল করো, এই যুক্ত বর্ণের কারণে আদ্য অ এর কারণে ল সাথে উকার চলে আসছে। তারপরে যক্ষা, সরি যক্ষা, যক্ষা, তুমি দেখো
লক্ষণ এবং যক্ষা, এখানেও ক্ষীয় ম সংযুক্ত হয়েছে এবং এটা থাকার কারণে আদ্য অ এর উচ্চারণটা, আদ্য অ যেটা কি আছে, কোথায় আছে, লয়ের সাথে অ আছে এবং জয়ের সাথে ও আছে, লয়ের সাথে ও আছে এবং জয়ের সাথে ও আছে। এইখানে এই জন্য এই ওয়েতে চলে আসছে উকার, আবার এই জয়ের সাথে যে অটা আছে সেখানেও উকার চলে আসছে। ক্লিয়ার? তাইলে শব্দের আদিতে যদি ক্ষীয় অ থাকে এবং তারপরে যদি ক্ষীয় ম সংযুক্ত এই বর্ণটা থাকে, তাইলে আদ্য অ এর উচ্চারণ কি হবে, উকারান্ত বা উকারের মতো হবে। এটা মনে রাখবে এবং উদাহরণগুলো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ উদাহরণ না লিখলে তোমার নিয়ম তুমি যত ভালো করেই লিখো তুমি কিন্তু পরিপূর্ণ নাম্বার পাবে না। আমি বারবারই কিন্তু বলছি, ব্যাকরণে পূর্ণ নাম্বার পেতে হলে বর্ণনামূলক প্রশ্নের সাথে প্রয়োজনীয় উদাহরণ অবশ্যই তোমাকে দিতে হবে। তাহলে খেয়াল করে আরেকটা লিখে যে শব্দের প্রথমে যদি অ থাকে, না দরকার নেই, এটা মুছে দেই তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, শব্দের প্রথমে র ফলা যুক্ত থাকলে শব্দের প্রথমে র ফলা যুক্ত থাকলে বা র ফলা থাকলে, এটা রফলা থাকলে যুক্ত লেখার দরকার নাই, শব্দের প্রথমে র ফলা থাকলে আদ্য অ এর উচ্চারণ, আদ্য অ এর উচ্চারণ কি হবে, আদ্য অ এর উচ্চারণ ও কারান্ত বা উ কারের মতো হবে, কারের মতো হয়। তাহলে খেয়াল করো, যদি শব্দের প্রথমে রফলা থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণ উকারান্ত বা উকারের মতো হবে। ক্লিয়ার? তুমি দেখো, প্রথম শব্দের প্রথমে একটা রফলা আছে, পয়ের সাথে একটা অ আছে, কিন্তু আমি এই কথাটা লিখিনি যে শব্দের প্রথমে অ থাকলে তারপরে রফলা থাকলে, এভাবেও লেখা যাবে কথাটা, যে শব্দের প্রথমে অ থাকলে তারপরে রফলা থাকলে আদ্য অ এর উচ্চারণ উকারান্ত বা উকারের মতো হয়, এভাবেও কিন্তু কথাটা লেখা যাবে, নিয়মটা লেখা যাবে। আমি সংক্ষেপ করে বলেছি যেন তোমাদের মনে থাকে যে শব্দের প্রথমে রফলা থাকবে, সাধারণ কথা, আর রফলা যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণের সাথে তো একটা অ কিন্তু অবশ্যই থাকে, এটা তোমরা জানো। এখন এই প্রথম প রফলা, পয়ের সাথে রফলা যুক্ত আছে, কিন্তু পয়ের সাথে কিন্তু রফলা যুক্ত হওয়ার আগে কিন্তু পয়ের সাথে একটা অ আছে, যেটা কিন্তু উজ্জ্ব থাকে, আমরা প্রায় বলি। তো প্রথম, তাহলে প্রথম যদি রফলা থাকে তাহলে কি হবে, আদ্য অ এর উচ্চারণ উকারান্ত বা উকারের মতো হবে। তাহলে প্রথম তুমি দেখো, প রফলার সাথে উকার চলে আসছে, তারপরে ভ্রমণ রফলা আছে, আমরা লিখে দিলাম ভ্রমণ। ক্লিয়ার? ভ্রমণ। তারপরে হচ্ছে ব্রত, বরফলা, ব্রত। ওকে, ব্রত। তারপরে এই তিনটা তুমি দেখো, প্রথমে ও আছে, এখানে রফলা আছে, এখানে রফলা আছে, এখানে রফলা আছে, এই জন্যে প্রথম বর্ণে উকার, যে প্রথমে যে ওটা আছে সে কারণে এখানে উকারান্ত এবং উকারের মতো হয়েছে। তবে এখানে এই নিয়মটার সাথে একটা ছোট্ট ব্যতিক্রম আছে, তোমরা একটু মনে রাখলে হবে। যদি মনে রাখো, ব্যতিক্রমটা পরীক্ষার খাতায় না লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখার জন্য এটা প্রয়োজন। যদি শব্দের প্রথমে রফলা থাকলে আর রফলার পরে যদি অন্তস্তীয় থাকে, তাইলে অকারের উচ্চারণ উকারের মতো উচ্চারিত হয় না, অ এর উচ্চারণটা উকারান্ত বা ও এর মতো উচ্চারিত হয় না। কি করলে, যদি শব্দের প্রথমে যেখানে রফলাটা আছে তার পরে যদি অন্তস্তীয় থাকে, এটা মনে রাখবা, যদি রফলার পরে ওই বর্ণের পরে অন্তস্তীয় থাকে তাইলে অটা উকারান্ত উচ্চারিত হয় না, ওটা সরাসরি অ এর মতোই উচ্চারিত হয়। যেমন ক্রয়, এখানে রফলার পরে অন্তস্তীয় আছে, এই জন্য এটা কিন্তু কি হবে, ক্রয়, সাধারণ কথা, ক্রয়। তারপরে আশ্রয়, এই যে রফলার পরে অন্তস্তীয় আছে,
এখানে কি হবে আশ্রয়, এটা হবে আশ্রয়। এখানে তুমি দেখো এখানে কোনোভাবেই ওকারান্ত দেওয়া যাচ্ছে না, যেহেতু রফলার পরে কি আছে, অন্ত্যেষ্টিয় আছে। তাইলে রফলা যদি থাকে তাইলে কি হবে, উকারান্তের মতো উচ্চারিত হবে। কিন্তু রফলার পরে যদি অন্ত্যেষ্টিয় থাকে তাইলে অবশ্যই সেটা কি হবে না, সেটা উকারান্ত উচ্চারিত হবে না, ও এর মতো অ এর মতোই উচ্চারিত হবে, অর্থাৎ সাধারণত ওইটাই উচ্চারণ পায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়টা নিয়ম আলোচনা করলাম আজকে? 3টা। আরও 3টা নিয়ম এখন আলোচনা করব। তাইলে মোটমাট 12টা নিয়ম আমাদের আলোচনা হবে এবং এই আলোচনাগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। খেয়াল করো, শব্দের প্রথমে যদি অ থাকে, এটা স্বাধীনও প্রথমে যদি অ থাকে এবং আমি লিখি, তুমি দেখো, শব্দের প্রথমে যদি অ থাকে এবং সেই অ দ্বারা মূল শব্দের বিপরীতার্থক বা নাবোধক অর্থ প্রকাশিত হয়, তাহলে আদ্য অ উকারান্ত না হয়ে অ এর মতো হয়। তার মানে কি, তুমি খেয়াল করো, অর্থাৎ এখানেও যদি শব্দের প্রথমে অ থাকে এবং সেই অ দ্বারা যদি মূল শব্দের বিপরীতার্থক বা নাবোধক অর্থ প্রকাশিত হয়, অর্থাৎ ওই শব্দটা যদি মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে এবং অথবা নাবোধক অর্থ প্রকাশ করে, তাইলে ওই শব্দটাতে যে আদি যে অটা থাকবে, আদ্য যে অটা থাকবে, সেই অ এর উচ্চারণ উকারান্ত হবে না, সেটা কি হবে, অ এর মতোই থেকে যাবে, অর্থাৎ সেই অটা উকারান্ত না হয়ে অ এর মতোই হবে। যেমন ধরো অসীম, এই শব্দটার শুরুতে অ আছে, আবার এই অ দ্বারা কিন্তু এই শব্দটার বিপরীতার্থক মানে অর্থ প্রকাশিত হয়েছে, অসীম। এটা তাহলে কি হবে, অসীম। তুমি দেখো এখানে কিন্তু উকারান্ত উচ্চারিত হবে না, অ এর মতোই কিন্তু উচ্চারিত হবে। তারপরে আবার অবিনাশ, এই শব্দ দ্বারাও কিন্তু বিপরীতার্থক শব্দ প্রকাশিত হয়, এই জন্য অবিনাশ। তারপরে অসুখ, তাহলে এইটাও কি হবে, অসুখ। তারপরে হচ্ছে অবিরাম, তুমি দেখো এখানে সবগুলোর উচ্চারণে কিন্তু কি হয়েছে, এখানে উকারান্ত না হয়ে অ এর মতো হয়েছে, যেহেতু সেই আদ্য অ দ্বারা মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ পেয়েছে, এজন্যে এই শব্দটাতে কি হচ্ছে, অ এর মতোই উচ্চারিত হচ্ছে। অকুল, ক্লিয়ার? তাইলে তুমি খেয়াল করো, এই নিয়মটা আমি আবার শুরু থেকে বলি, শব্দের প্রথমে যদি অ থাকে এবং সেই অ দ্বারা মূল শব্দের বিপরীতার্থক বা নাবোধক অর্থ প্রকাশিত হয়, তাহলে আদ্য অ উকারান্ত উচ্চারিত না হয়ে অ এর মতো উচ্চারিত হয়। তাহলে দেখো, অসীম এই শব্দটা দ্বারা এই শব্দের অ দ্বারা একটা বিপরীত অর্থ প্রকাশিত হয়েছে মূল শব্দের, এই জন্যে এখানে অটা অ এর মতো উচ্চারিত হয়েছে, উকারান্ত উচ্চারিত হয়নি। অবিনাশ, এই অবিনাশ দিয়ে অ দিয়ে এই শব্দের একটি বিপরীত শব্দ প্রকাশ করেছে, বিপরীত অর্থ প্রকাশ করেছে, এই জন্য এখানে এই অটা অ এর মতোই উচ্চারিত হবে, উকারান্ত বা ও এর মতো উচ্চারিত হবে না। অসুখ মানে সুখ নাই, বিপরীতার্থক অর্থ প্রকাশ করেছে, এই জন্য অসুখের অ এর উচ্চারণ অ এর মতোই হয়েছে, উকারান্ত উচ্চারিত হয়নি। অবিরাম, বিপরীতার্থক অর্থ প্রকাশ করেছে, এখানে অ এর মতো উচ্চারিত হয়েছে,
উকারান্ত বা ও এর মতো উচ্চারিত হয়নি। অকুল বিপরীতার্থ অর্থ প্রকাশ করেছে অ দিয়ে, এখানে অটাও কিন্তু অ এর মতোই উচ্চারিত হয়েছে। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 4 নাম্বার নিয়মটা আলোচনা করলাম, এখন আমরা 5 নাম্বার নিয়ম আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এবং সবচেয়ে সহজ। তুমি দেখো সাধু ভাষার পূর্ণাঙ্গ রূপে কিছু শব্দে বা ক্রিয়াপদে, আমি লিখলাম তোমাদের সুবিধার্থে, সাধু ভাষার পূর্ণাঙ্গ রূপে কিছু শব্দে বা ক্রিয়াপদে, লেখা কি বোঝা যাচ্ছে? ক্রিয়াপদে ইকার, দীর্ঘ ইকার অথবা রস উকার অথবা দীর্ঘ উকার। খেয়াল করো, সাধু ভাষার পূর্ণাঙ্গ রূপে কিছু শব্দে বা ক্রিয়াপদে রস ইকার, দীর্ঘ ইকার, রস উকার, দীর্ঘ উকার, মনে থাকবে বিলুপ্ত হয়ে, উকার বিলুপ্ত হয়ে চলিত ভাষায়, বিলুপ্ত হয়ে চলিত ভাষায় পরিণত হলে, চলিত ভাষায় পরিণত হলে কি হবে? চলিত ভাষায় পরিণত হলে আদ্য অ এর উচ্চারণ হলে, আদ্য অ এর উচ্চারণ উকারান্ত হয় বা ও এর মতো হয়। তাহলে খেয়াল করো, অর্থাৎ সাধারণ ভাষায় যদি আমরা বলি, এখানে আমি লিখেছি যে সাধু ভাষার পূর্ণাঙ্গ রূপে কিছু শব্দে বা ক্রিয়াপদে রসইকার, দীর্ঘইকার, রসউকার, দীর্ঘউকার বিলুপ্ত হয়ে চলিত ভাষায় পরিণত হলে আদ্য অ এর উচ্চারণ উকারান্ত হয়। তাহলে খেয়াল করো, এটা যদি আমি এভাবেও লিখি যে সাধু ভাষার কিছু শব্দে বা ক্রিয়াপদে, সাধু ভাষার কিছু শব্দে বা ক্রিয়াপদে রসইকার, দীর্ঘইকার, রসুকার, দীর্ঘকার এগুলো বিলুপ্ত হয়ে যদি চলিত ভাষায় পরিণত হয় বা পরিবর্তিত হয়, তাহলে কি হবে? আদ্য অ এর উচ্চারণ অবশ্যই কি হবে? আদ্য উচ্চারণ উকারান্ত উচ্চারণ পাবে। যেমন তুমি দেখো সাধু ভাষায় আছে কলিকাতা, সাধু ভাষায় আমি লিখলাম উপরে সাধু, তারপরে এটা চলিত ভাষায় রূপান্তরিত হয়েছে কলকাতা, এটা চলিত। খেয়াল করো বোর্ডটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, বোর্ডটা দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। এইটা সাধু ভাষা থেকে পরিবর্তন হয়ে চলে আসছে কলকাতায়। এই যে এখানে রস ইকার বিলুপ্ত হয়েছে, এই রস ইকারটা সাধু ভাষায় ছিল, সেটা চলিত ভাষায় যখন গিয়েছে তখন এটা বিলুপ্ত হয়েছে, কলকাতা হয়েছে। এই চলিত ভাষায় আগের যে অটা আছে, কয়ের সাথে যে অটা আছে, সেটা উকারান্ত উচ্চারণ পাবে, তাইলে এটা হবে কলকাতা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা আমার বোর্ডটা দেখতে পাচ্ছ। কলিকাতার এই ইটা লোপ পেয়েছে, ইকাটা লোপ পেয়েছে, পেয়ে এটা হয়েছে কলকাতা। কলকাতার এখানে যে আদ্য অ আছে, সেই অটার উকারান্ত উচ্চারণ পেয়েছে কলকাতা। ঠিক আছে, তারপরে আবার যদি আমি লিখি সাধু ভাষায় বলিতেছেন, খেয়াল করো বলিতেছেন, এখানে একটা ইকার আছে, এটা চলিত ভাষায় হয়ে যাবে বলছেন। বলিতেছেন থেকে এই রসইকারটা বিলুপ্ত হয়ে গেছে বলছেন, আর এটা উচ্চারণের নিয়মে হয়ে যাবে বলছেন। এই যে আদ্য অ এর কারণে এখানে বয়ে একটা উকারান্ত রূপ চলে আসে, অর্থাৎ অটা উকারান্ত উচ্চারণ পেয়েছে। ক্লিয়ার? তারপরে চলিবে, চলিত ভাষা হবে চলবে, রসইকার লোপ পেয়েছে, তাইলে উচ্চারণ হবে চলবে। তারপরে মরিয়া, এটা হবে মরে, তারপরে মোরে। তারপরে ধরিয়া,
ধরে, উচ্চারণ হবে ধরে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সাধু ভাষার কিছু শব্দ এবং ক্রিয়াপদে রস্বইকার, দীর্ঘইকার, রস্যকার এবং দীর্ঘকার বিলুপ্ত হয়ে যদি চলিত ভাষায় পরিণত হয়, পরিবর্তন হয়, তাহলে অবশ্যই তার উচ্চারণে কী হবে? আদ্য অটা উকারান্ত উচ্চারণ পাবে। তোমরা নিশ্চয়ই বোর্ডে এটা দেখতে পাচ্ছ। আমরা 5 নম্বর নিয়ম আজকে আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সর্বশেষ আলোচনায় আজকে যাব, নিয়মের আলোচনায়। তার আগে আমি একটু জানিয়ে রাখি, বানানের নিয়ম যখন আলোচনা করেছি তখন তোমাদেরকে জানিয়েছিলাম যে বাংলা বানানের রীতি প্রবর্তন করার জন্য 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় উদ্যোগ গ্রহণ করেন এবং 1936 সালেই তারা বানান রীতি সংস্কার করে কিছু নিয়ম, মানে কিভাবে বানানগুলো আমরা ব্যবহার করব সেই নিয়মগুলো তারা আমাদেরকে বাতলে দেন, প্রবর্তন করেন। সেই নিয়ম অনুসারে দীর্ঘদিন আসলে আমাদের বানান চলছিল। 1992 সালে বাংলা একাডেমি বানানের নিয়ম প্রবর্তন করে। তো একটি নিয়ম কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে নিয়ম প্রবর্তন করেছে সেখানকারই একটি নিয়ম বাংলা একাডেমি কিন্তু বাদ দেয়নি, সেটা সে বহাল রেখেছে। সেই নিয়মটা কি ছিল তুমি খেয়াল করো। সেই নিয়মটা ছিল রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। অর্থাৎ যেখানে রেফ থাকবে তারপরে ব্যঞ্জন বর্ণের দুইটা ব্যঞ্জন বর্ণ হবে না। কয়টা ব্যঞ্জন বর্ণ হবে? একটা। সেই হিসাবে কিন্তু আগের নিয়মটা ছিল এরকম ছিল, যারা পর্যায়, পর্যন্ত, পর্যটন, পর্যালোচনা, এর আগে নিয়ম প্রবর্তনের আগে এই শব্দগুলা এভাবে লেখা হতো। অর্থাৎ রেফের পরে একটা জফলা চলে আসতো, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের দীপ্ত হয়ে যেত। কিন্তু 1992 সালে বাংলা একাডেমি যখন প্রবর্তন করেছে, তাইলে প্রবর্তন করার পরে এই জফলাটা কিন্তু দ্বিত্বটা কিন্তু বাদ দিয়েছে, একটা জফলা বাদ দিয়েছে। কিন্তু আমাদের উচ্চারণের একটা নিয়ম, আজকে যেটা 7 নম্বর নিয়মে আলোচনা করেছি, যে আদ্য অ এর পরে যদি জফলা থাকে তাহলে আদ্য অটা কি হবে? উকারান্ত উচ্চারণ পাবে। কিন্তু তুমি খেয়াল করো, নিয়মে কিন্তু সেই দ্বিত্ব মানে জফলাটা বাদ দিয়েছে, আর উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এই জফলাটা এখনো রয়ে গেছে। বুঝতে পারছো? অর্থাৎ জফলার কারণে আদ্য অ এর উচ্চারণ উকারান্ত হতো, কিন্তু পরবর্তী সময়ে বানানে জফলা বর্জন করা হলেও উচ্চারণের ক্ষেত্রে অ না হয়ে উকারান্ত থেকে গেছে। অর্থাৎ উকারান্ত কিন্তু উচ্চারণে এখনো বাদ দিতে পারেনি। যেমন আমি একটু উদাহরণ দেই তোমাদের, দেখো, পর্যন্ত, এটা হবে পর্যন্ত। আদ্যটা উচ্চারণ পেয়েছে কার মতো? উকারান্তর মতো, যদি এটা উকারান্ত হওয়ার কথা নয়, তারপরেও কিন্তু হয়েছে। তারপরে হচ্ছে পর্যায়, পর্যায়, তারপরে পর্যটন, পর্যটন, এখানে এটা একটু ইয়ে হয়ে গেল স্পেলিং, পর্যটন, এই যে, ঠিক আছে। তারপরে একটা সহজ শব্দ আমি দেখি তোমাদের, চর্যাপদ। চর্যাপদ একটা ভালো শব্দ, চর্যাপদ, এটা হবে চর্যাপদ। তুমি খেয়াল করো, বানানে জফলা বর্জন করেছে বটে, কিন্তু উচ্চারণে কিন্তু জফলার কারণে এখানে জফলা উচ্চারণে রয়ে গেছে এখনো, এই জন্যে উকারান্ত বা ও এর মতো উচ্চারিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এটা হলো 6 নম্বর নিয়ম ছিল। নিয়মটা আমি আবার তোমাদেরকে বলে রাখছি যে বাংলা রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না, অর্থাৎ পর্যন্ত, পর্যায়, পর্যালোচনা, এই বানানগুলো যথাক্রমে জফলা ছাড়াই লেখা হতো। তো জফলার কারণে আদ্য অ এর উচ্চারণ উকারান্ত হতো, কিন্তু পরবর্তীকালে বানানে জফলা বর্জন করা হলেও উচ্চারণের ক্ষেত্রে অ না হয়ে উকারান্তটা কিন্তু রয়ে গেছে। এই 6টি নিয়ম, আজকে 6টি নিয়ম আলোচনা করলাম।
এর আগের ক্লাসেও আমরা 6টি নিয়ম আলোচনা করেছি। আজকে নিয়মগুলো ছিল যে শব্দের আদিতে যদি অ থাকে, তারপরে যদি জফলা থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ উকারান্ত বা ও এর মতো উচ্চারিত হবে। শব্দের প্রথমে যদি অ থাকে, তারপরে যদি ক্ষীয় ম যুক্ত থাকে, তাইলেও সেই অ এর উচ্চারণ উকারান্ত হবে। রফলা যদি যুক্ত থাকে, যদি শব্দের প্রথমে রফলা থাকে, তাইলেও আদ্য অ এর উচ্চারণ কী হবে? উকারান্ত হবে। শব্দের প্রথমে যদি অ থাকে এবং সেই অ এর অ দ্বারা যদি মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে বা নাবোধক অর্থ প্রকাশ করে, তাহলে কিন্তু সেই উচ্চারণটা কি হবে? উকারান্ত না হয়ে অ এর মতো হবে। আর সাধু ভাষার কিছু শব্দে বা ক্রিয়াপদে রস্বইকার, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘকার ইত্যাদি বিলুপ্ত হয়ে চলিত ভাষায় পরিণত হলে সেই ক্ষেত্রেও কিন্তু কি হবে? আদ্য অ এর উচ্চারণ উকারান্ত উচ্চারিত হবে। আর বাংলা বানানের ক্ষেত্রে যেখানে আগে রেফ বর্জন করেছে, সেই যে জফলা বর্জন করা হয়েছে, কিন্তু উচ্চারণে সেই জফলাটা থেকে যাওয়ার কারণে আদ্য অটার উচ্চারণের কারণে উকারান্ত উচ্চারিত হয়। এই ছিল আমাদের আজকের 6টি নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উচ্চারণের অ এর যে 3টি ধাপ আছে, আদ্য অ, মধ্য অ এবং অন্ত অ, এই 3টি ধাপের প্রথম ধাপ আদ্য অ উচ্চারণের 12টি নিয়ম আমরা 2টা ক্লাসে আলোচনা করলাম, এবং তোমাদের সামনে কিন্তু আমি এই আলোচনাগুলো অত্যন্ত সহজ ভাষায় সহজভাবে কিন্তু আলোচনা করেছি, যেন তোমাদের দীর্ঘদিন এগুলো মনে থাকে অথবা তোমাদের আয়ত্তে নিতে কষ্ট না হয়। তো আমি আশা করব যে পরবর্তী ক্লাসেও আমরা উচ্চারণের নিয়ম মধ্য অ এর উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করব। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, এবং তোমরা যারা আজকে আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো, তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে।